অ্যারেন্ডল নামক এক রাজ্যে জাদুকরী ক্ষমতার এক রাজকুমারী বাস করত। সে হাত দিয়ে যা স্পর্শ করত সেটাই তখন বরফে পরিণত হয়ে যেত। সেজন্য রাজ্যবাসীকে তার রাজ্য থেকে তাকে তাড়িয়ে দেয়। সে এই জাদুকরী শক্তি কোথায় পেয়েছিল আর পরবর্তীতে তার সাথে কি কি হয়েছিল, এসব কিছু নিয়ে নির্মিত ফ্রোজেন মুভির গল্প আজকে আপনাদেরকে শোনাবো। আপনাদের সাথে আছি আমি সাদি। তো চলুন গল্পটি শুরু করা যাক। অ্যারেন্ডল রাজ্যের রাজার দুটো কন্যা সন্তান ছিল। বড়টার নাম এলসা আর ছোটটার নাম এনা। ছোট বোন এনা তার বড় বোন এলসাকে সকালবেলা ঘুম থেকে বারবার ডেকে তুলছিল। সে তাকে বলছিল, আপু তুমি ওঠো না, আর কত ঘুমাবে, চলো আমরা বাইরে গিয়ে একসাথে খেলা করি। কিন্তু এলসা আরও একটু ঘুমাতে চাচ্ছিল। এনা তখন বারবার তার বড় বোনের চোখের পাপড়ি টেনে ধরে জাগিয়ে তুলে বলে, চলো আমরা স্নোম্যান বানাই। কি আর করা। এরপর এলসা তার ছোট বোনের সাথে খেলার জন্য একটা রুমে আসে। তারপর সে তার জাদুকরী ক্ষমতা দিয়ে তুষার বানাতে থাকে। সে বরফ দিয়ে একটা স্নোম্যানও বানিয়ে ওটার নাম দেয় ওলফ। এলসা বরফ দিয়ে এক একটা পাহাড় বানাচ্ছিল আর তার ছোট বোন সেটার উপর লাফিয়ে লাফিয়ে মজা করছিল। আসলে এলসা জন্ম থেকেই এই বরফ বানানোর ক্ষমতা নিয়ে জন্মেছিল। যখন তারা দুবোন খেলছিল তখন হঠাৎ করে এলসার পা পিছলে সে পড়ে যায়। আর ঠিক তখনই তার ম্যাজিক এনার মাথায় গিয়ে লাগে। তৎক্ষণাৎ তার ছোট বোন এনা জ্ঞান হারিয়ে ফেলে। সে তখন চিৎকার করে তার মা বাবাকে ডাক দেয়। তার বাবা মা তখন তাদের মেয়েকে বাঁচানোর জন্য একটা ম্যাপ বের করে গোপন একটা জায়গার উদ্দেশ্যে রওনা দেয়। পথের মধ্যে ক্রিস্টোফ নামক একটা ছেলে দেখে যে রাজা রানী তার ছোট মেয়েকে নিয়ে দ্রুত ঘোড়ায় করে কোথায় যেন যাচ্ছে। সে তখন তার প্রিয় ঘোড়া ইসভেনকে নিয়ে তাদের পেছনে পেছনে যেতে থাকে। রাজা রানী একটা জায়গায় গিয়ে পাথরের কাছে তার মেয়েকে বাঁচানোর জন্য সাহায্য চায়। আর ঠিক তখনই ওখানে থাকা পাথরগুলো জীবন্ত হয়ে যায়। আসলে এই পাথরগুলো হচ্ছে ট্রল, যা এক ধরনের জীবন্ত পাথর। তখন একজন ট্রল এসে রাজার কাছে জানতে চায়, এই ক্ষমতা আপনার মেয়ে কিভাবে পেয়েছে। রাজা তখন বলে, এটা সে জন্মগতভাবে পেয়েছে। সে তখন অ্যানার মাথা থেকে সেই মুহূর্তে সমস্ত স্মৃতি মুছে ফেলে, যার ফলে অ্যানা কিছুক্ষণ পরেই সুস্থ হয়ে যায়। কিন্তু সে তখন বলে, রাজকুমারী এলসার এ শক্তি সে বড় হওয়ার সাথে সাথে আরও বেশি বেড়ে যাবে। কিন্তু এটা যদি সে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে এই শক্তি সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে। এসব কথা লুকিয়ে লুকিয়ে ক্রিস্টোফ শুনে ফেলে। রাজা তখন রাজকুমারীদেরকে নিয়ে রাজ্যে ফিরে আসে। সেদিন থেকে সে তার বড় মেয়েকে এই ক্ষমতার জন্য আলাদা একটা রুমে বন্দি করে রাখে, যেন সে তার এই ক্ষমতার উপর নিয়ন্ত্রণ আনতে পারে। আর বাইরের মানুষের রাজ্যের ভিতরে আসা একদম বন্ধ করে দেয়, যেন তার মেয়ের এই ক্ষমতা সম্পর্কে কেউ জানতে না পারে। যাই হোক, এরপর থেকে এলসার দিন ওই রুমের ভেতর একা একা কাটতে থাকে। কিন্তু মাঝে মাঝেই তার ছোট বোন অ্যানা তাকে খেলা করার জন্য ডাকলেও সে কখনোই তার ওই ঘর থেকে বাইরে বের হয় না। এভাবে আস্তে আস্তে তার ক্ষমতা আরও বাড়তে থাকে। এখন সে যা স্পর্শ করে সেটাই বরফ হয়ে যায়। তাই তার বাবা মা সবসময় তাকে হাত মোজা ব্যবহার করতে বলে। এভাবে ওই বন্দি অবস্থায় সে আস্তে আস্তে করে বড় হতে থাকে। একদিন তার বাবা মা সমুদ্র যাত্রার জন্য বের হয়, কিন্তু সেদিন প্রচণ্ড ঝড়ে তাদের জাহাজ ডুবে গেলে তারা দুজনেই মারা যায়। এরপর প্রায় 3টা বছর কেটে যায়। এখন সময় হয়েছে এ রাজ্যের নতুন রানী হিসেবে এলসাকে ঘোষণা দেয়ার। এত বছর পরে আবারও অ্যারেন্ডেল রাজ্যের দরজা খুলে দেয়া হয়েছে। চারদিকে যেন আনন্দের ধুম পড়ে গেছে। আর এতদিন পরে এলসা ঘরের বাইরে বের হতে পারবে এটা ভেবে তার ছোট বোন অ্যানা অনেক বেশি খুশি ছিল। সে সারা রাজ্য জুড়ে নেচে গিয়ে ঘুরে বেড়াচ্ছিল আর মনে মনে ভাবছিল, যেহেতু আজকে অনেক রাজ্য থেকে রাজকুমাররা এই রাজ্যে আসবে, হয়তো আজকে সে তার মনের মানুষকে খুঁজে পেয়ে যাবে। তাই সে গান গাইতে গাইতে হঠাৎ করে একটা নৌকার ভেতরে পড়ে যায়। ঠিক তখনই অন্য রাজ্যের রাজকুমার হান্স তাকে ওখান থেকে বাঁচিয়ে নেয়। এনা হান্সকে দেখেই পছন্দ করে ফেলে। যাই হোক, এরপরে রাজ্যের সমস্ত মন্ত্রীগণ মিলে এলসাকে তাদের নতুন রানী হিসেবে ঘোষণা দেয়। এলসা তখন তার হাত মোজা খুলে ছোট্ট একটা লাঠি এবং জার হাতে নেয়। যখন সে শপথ পড়ছিল তখন সে অনেক বেশি ভয় পাচ্ছিল, যার ফলে তার হাতে থাকা ওই লাঠি এবং জারে বরফ জমতে শুরু করে। তাই সে ভয়ে খুব দ্রুত ওগুলো ওখানে রেখে আবার হাত মোজা পরে নেয়। সবাই তখন নতুন রানীকে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। আনন্দে তারা সবাই গানের তালে তালে নাচ করছিল। অ্যানা তখন হান্সের সাথে ডান্স করে। আস্তে আস্তে তারা একে অপরকে পছন্দ করতে শুরু করে। তারা দুজন তখন দুজনকে তাদের মনের কথা জানিয়ে দেয়। এই খুশির দিনে অ্যানা তার বোনকে তার ভালোবাসার কথা জানায়। সে তার বোনকে বলে রাজকুমার হান্সকে তার অনেক ভালো লেগেছে এবং সে তাকেই বিয়ে করতে চায়।
কিন্তু এলসা তার এই কথায় একদমই রাজি হয় না। সে তখন তার ছোট বোনকে আড়ালে নিয়ে কথা বলতে চায়। তবে অ্যানা এলসাকে বলে, তোমার যা বলার তুমি আমাকে এখানেই বলো। তখন এলসা বলে, তুমি সত্যিকারের ভালোবাসার কি জানো? আজকে মাত্র এই ছেলেটার সাথে তোমার দেখা হয়েছে, আর তুমি এখনই তোমার জীবনের এত বড় একটা সিদ্ধান্ত নিতে চাচ্ছ? তোমাদের এই বিয়েতে আমি একদমই রাজি নই। তখন অ্যানা তার বোনকে বলে, তুমি সত্যিকারের ভালোবাসার কি বুঝবে? তুমি তো এতদিন ঘরের মধ্যেই আটকে ছিলে। তুমি শুধু তোমার আপনজনকে দূরেই রাখতে পারো। এলসা তার ছোট বোনের কোনো কথায় কান না দিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল, আর তখনই অ্যানা তার হাত টান দিলে হাত মোজা খুলে যায়। এলসা তবুও কোনো কথা না শুনে যখন চলে যাচ্ছিল, তখন অ্যানা বলে, তুমি কেন আমার কথা বুঝতে পারছো না? আর এ কথা শুনে এলসা হাত ঝাড়া দিয়ে অ্যানাকে এখান থেকে চলে যেতে বলে। ঠিক তখনই তার হাতের ইশারায় ওখানে একটা বরফের প্রাচীর হয়ে যায়। এটা দেখে উপস্থিত সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। তারপর এলসা ওখান থেকে দৌড়ে চলে যায়, কিন্তু যখন তার হাত ঝর্ণার পানিতে লাগে, ঠিক তখনই সেই পানি বরফে পরিণত হয়। ওখানে তখন ডিউক নামে এক ব্যক্তি এলসাকে ডাইনি বলতে থাকে। এলসা কি করবে ভেবে না পেয়ে ওখান থেকে দৌড়াতে থাকে, আর ঠিক তখনই তার সামনে একটা নদী পড়ে যায়। সে ওই নদীতে পা রাখতেই সমস্ত পানি বরফ হয়ে যায়। সে তখন ওখান থেকে দৌড়ে নদী পার হয়ে চলে যায়। অ্যানা তার বড় বোনকে ডাকতে থাকে, কিন্তু সে কারও কোনো কথা শোনে না। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই ওই রাজ্যে তুষারপাত শুরু হয়ে যায়, আর সমস্ত জায়গায় পানি জমে বরফ হয়ে যায়। সেজন্য সবাই বলতে থাকে, হয়তো এলসা একজন ডাইনি, সে জাদুবিদ্যা করে এসব কিছু করেছে। তখন অ্যানা বলে, আমার বোন ডাইনি নয়, আমার জন্যই আজ এমনটা হয়েছে। আমি যেভাবেই হোক না কেন আমার বোনকে ফিরিয়ে আনবো, আর ততক্ষণ পর্যন্ত এই রাজ্য হাঁস দেখাশোনা করবে। সে তখন একটা ঘোড়া নিয়ে তার বোনকে খোঁজার জন্য বের হয়ে যায়। ওদিকে এলসা অনেক পথ পাড়ি দিয়ে হাঁটতে হাঁটতে একটা পর্বতের কাছে চলে আসে। সে তখন তার জাদুকরি শক্তি দিয়ে ওই পাহাড়ের উপর তার নিজের একটা বরফের রাজ্য গড়ে তোলে। এই প্রথম এমন মুক্ত জায়গা পেয়ে সে অনেক বেশি খুশি ছিল। সে মুক্ত পাখির মতো তার নিজস্ব রাজ্যে গান করে ঘুরে বেড়াতে থাকে। অন্যদিকে অ্যানা তার বোনকে খুঁজতে খুঁজতে একটা পাহাড়ের কাছে চলে আসে। তখন ওখানে তুষার পড়ছিল, তাই কিছুক্ষণ পরে ভয়ে তার ঘোড়াটি তাকে ওখানে রেখে চলে যায়। বেচারি তখন একা একা শীতে কাঁপতে থাকে। তবে সে অনেক কষ্ট করে হাঁটতে হাঁটতে দূরে একটা বাড়ি দেখতে পায়, কিন্তু কাছে গিয়ে দেখে এটা আসলে একটা দোকান। তখন সে দোকানের ভেতরে ঢুকে পড়ে। দোকানদারের কাছ থেকে শীত থেকে বাঁচার জন্য সে কিছু জুতা এবং জামা কাপড় কিনে নেয়। কিন্তু তখনই দোকানে আরেকজন কাস্টমার প্রবেশ করে, যার পুরো শরীর বরফে ঢাকা ছিল। তখন সে বলে, আমি নর্থ থেকে এসেছি, ওখানে প্রচন্ড লেভেলের তুষারপাত শুরু হয়েছে, তাই আমার এই অবস্থা হয়েছে। আসলে এই ছেলেটি আর কেউ নয়, সে ছোট্ট ক্রিস্টফ। সে তার প্রিয় প্রাণী ইসফানের জন্য গাজর কিনতে এসেছে, কিন্তু তার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা ছিল না, তাই দোকানদার তাকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেয়। কি আর করা, বেচারা তখন ইসফানের সাথে পাশে একটা জায়গায় আগুন জ্বালিয়ে গান গাইতে থাকে। কিছুক্ষণ পরে ওখানে এনা এসে ক্রিস্টফকে বলে, তোমার যা যা কেনা প্রয়োজন আমি সব কিছু নিয়ে এসেছি, কিন্তু এর বিনিময়ে আমাকে নর্থের পর্বতের কাছে নিয়ে যেতে হবে। কি আর করা, ক্রিস্টফ তখন তার কথায় রাজি হয়ে যায়। তারা দুজন মিলে তাদের গাড়িতে করে যাত্রা শুরু করে। গল্প করতে করতে একটু একটু করে তারা বনের ভেতর দিয়ে পাহাড় পাড়ি দিয়ে সামনে আগাতে থাকে। অ্যানা তখন তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা ক্রিস্টফের সাথে শেয়ার করে। ক্রিস্টফ তখন বলে, কি বলো, মাত্র একদিনের পরিচয়ে তুমি একটা ছেলেকে ভালোবেসে ফেলেছো? এটা হয় নাকি? হ্যাঁ, যাই হোক, তারা একটু একটু করে সামনের দিকে আগাতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরেই অনেকগুলো নেকড়ে তাদের পথ আটকে দেয়। একটু পরে ক্রিস্টফকে একটা শিয়াল কামড় দিয়ে নিচে ফেলে দেয়। সে একটা দড়ি ধরে কোনো রকম গাড়ির সাথে ঝুলে থাকে। এরপর কোনো মতে সে ওখান থেকে বেঁচে যায়, কিন্তু সামনেই রাস্তা একদম শেষ হয়ে গেছে। তাই ক্রিস্টফ তখন অ্যানাকে ইসভানের কাঁধে তুলে দেয়, আর সে কোনো মতে লাফ দিয়ে নেকড়েদের হাত থেকে রক্ষা পায়। কিন্তু এতে তার গাড়িটি নিচে পড়ে একদম ভেঙে যায়। তবে কিছুক্ষণ পরে সে একদম নিচে পড়ে যাচ্ছিল। অ্যানা তখন রশি ফেলে অনেক কষ্টে তাকে উপরে তুলে আনে। এত সব বিপদের কারণে ক্রিস্টফ অ্যানাকে বলে, না, আমি আর তোমাকে কোনো ধরনের সাহায্য করতে চাই না। এটা শুনে অ্যানা তখন একাই সামনের দিকে আগাতে থাকে। আর তখন ক্রিস্টফ নিজে নিজে বলে, যদি ওকে সাহায্য না করি তাহলে আমি আমার গাড়ির টাকা পাবো না। তাই সে তখন আবার তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। এরপর তারা দুজন মিলে সামনের দিকে আগাতে থাকে। অ্যানা তখন তাদের রাজ্যের দিকে তাকিয়ে বলে, ইস, আমাদের পুরো রাজ্য বরফে ঢেকে গেছে, তবে আমার বোন আবার এসব কিছু ঠিক করে দেবে। কিন্তু একথা শুনে ক্রিস্টফ হাসতে থাকে। যাই হোক, তারা দুজন হাঁটতে হাঁটতে ওখান থেকে নর্থ পর্বতের কাছে চলে আসে। আর কিছুক্ষণ পরে তাদের সাথে একটা স্নোম্যানের দেখা হয়ে যায়। স্নোম্যান তাদের সবার সাথে পরিচিত হয়। সে নিজের নাম বলে ওলাফ। এটা শুনেই অ্যানা বুঝে যায় তার বোনই এই স্নোম্যানটাকে বানিয়েছে।
নিশ্চয়ই ওলাফ জানে এলসা কোথায় রয়েছে, তাই সে ওলাফকে তার বোনের কাছে নিয়ে যেতে বলে। অন্যদিকে এরান্ডল রাজ্যে অনেক তুষারপাত হচ্ছে, তাই রাজকুমার হান্স ওখানকার সমস্ত মানুষদেরকে কম্বল দিয়ে সাহায্য করছে। কিন্তু কিছুক্ষণ পরে যে ঘোড়াটি নিয়ে রাজকুমারী অ্যানা বেরিয়ে গিয়েছিল সেটা ওখানে ফেরত আসে। তখন হান্স বলে, নিশ্চয়ই অ্যানা বিপদে পড়েছে, আমাদের উচিত তাকে সাহায্য করা। আমার সাথে তোমরা কে কে যেতে চাও? তখন কয়েকজন মানুষ রাজি হয়, কিন্তু ডিউক তার সাথে তার নিজের দুজন মানুষ পাঠিয়ে দেয় আর তাদেরকে বলে দেয় যদি রানী এলসাকে দেখতে পাও তাহলে তাকে হত্যা করে ফেলবে। এদিকে অ্যানা হাঁটতে হাঁটতে অনেক সুন্দর একটা বরফের রাজ্যের ভেতরে চলে আসে, কিন্তু তাদের সামনে অনেক বড় একটা পাহাড় ছিল। তখন অ্যানা ওই পাহাড় বেয়ে উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণ পরে সে ওখান থেকে পড়ে গেলে ক্রিস্টোফ তাকে বাঁচিয়ে নেয়। তখন ওলাফ বলে, আরে তোমরা আমার সাথে আসো, উপরে যাওয়ার জন্য একটা সিঁড়ি রয়েছে। তারপর তারা একটু আগালে ওখানে অসম্ভব সুন্দর একটা বরফের রাজ্য দেখতে পায়। তারা আস্তে আস্তে করে ওই মহলের ভেতরে চলে আসে। দরজা খুলে অ্যানা ভেতরে প্রবেশ করে। তখন সে বাকি সবাইকে বাইরে অপেক্ষা করতে বলে। ভেতরে গিয়ে এত সুন্দর সবকিছু দেখে অ্যানা অনেক বেশি অবাক হয়ে যায়। সে তখন তার বোনকে ডাকতে থাকে। কিছুক্ষণ পরে এলসা বেরিয়ে আসে। তখন অ্যানা বলে, সেদিনের ব্যবহারের জন্য আসলে আমি অনেক বেশি দুঃখিত আপু, তুমি প্লিজ বাড়িতে ফিরে চলো। তখন এলসা বলে, এরেন্ডল আমার জন্য নয়, বরং তুমি ওখানে থাকো, আর আমি এই বরফের এখানে একা একা থাকবো, যেন আমার জন্য কারো কোনো ধরনের ক্ষতি না হয়। আর ঠিক তখনই ওখানে ওলাফ চলে আসে। অ্যানা বলে, দেখো আপু, আমরা ছোটবেলায় কত স্নোম্যান বানাতাম, তোমার কি সে কথা মনে আছে? আর তখনই সেই ছোট্টবেলার কথা এলসার মনে পড়ে যায়। এলসা তখন অ্যানাকে বলে, তুমি আমার থেকে দূরে দূরে থাকো, না হলে যে কোনো সময় তোমার নিজেরও বিপদ হতে পারে। এই বলে সে ওখান থেকে চলে যেতে থাকে। কিন্তু অ্যানা বলে, তুমি চলে আসাতে আমাদের সারা রাজ্য জুড়ে বরফে ঘিরে গেছে, একমাত্র তুমিই পারো সবকিছু ঠিক করে দিতে। কিন্তু এলসা বলে, আমি আর রাজ্যে ফেরত যেতে চাই না। অ্যানা বারবার তাকে অনুরোধ করতে থাকে, যার ফলে এলসা একটু রেগে যায়। আর তখনই তার হাতের ইশারায় বরফ বের হয়ে অ্যানার বুকে এসে লাগে। সে ব্যথায় চিৎকার করে উঠলে ক্রিস্টোফ ওখানে চলে আসে। সবাইকে দেখে এলসা অনেক বেশি অবাক হয়ে যায়, কিন্তু সে চাচ্ছিল না তার নিজের কারণে তার কাছের মানুষগুলোর কোনো ধরনের ক্ষতি হয়ে যাক, কিংবা তারা কেউ বিপদে পড়ুক। তাই সে তখন তাদের সবাইকে বাইরে বের হয়ে যেতে বলে। কিন্তু অ্যানা তার বোনকে না নিয়ে যেতে চাচ্ছিল না। তাই তখন এলসা বরফ দিয়ে বড় একটা দৈত্য বানিয়ে তাদের সবাইকে বাইরে বের করে দেয়। ওই দৈত্যটি তাদেরকে ভয় দেখিয়ে দেখিয়ে ওখান থেকে তাড়িয়ে দেয়। কিছুক্ষণ পরে তারা দৌড়াতে দৌড়াতে একটা পাহাড়ের কোনায় চলে আসে। ক্রিস্টোফ তখন বুদ্ধি করে রশি দিয়ে নিচে নামতে থাকে, কিন্তু ওই দৈত্যটি এসে তাদেরকে আবার উপরে তুলে নেয় আর চিৎকার করে বলে, তোমরা কখনো এখানে আর কোনোদিনও আসবে না। তখন অ্যানা বলে, হ্যাঁ, এবারের মতো আমাদেরকে মাফ করে দাও, আমরা আর কখনো এখানে আসবো না। এরপর দৈত্যটি তাদেরকে নিচে ছুঁড়ে মারে। তারা তখন কোনো মতে নিজের জীবন বাঁচিয়ে ওখান থেকে ফেরত আসে। কিন্তু ক্রিস্টোফ খেয়াল করে যে অ্যানার চুল একটু একটু করে সাদা হয়ে যাচ্ছে। যেহেতু তার বোন এলসা তার উপর আঘাত করেছিল, সেজন্য এমনটা হয়েছে। এরপর তারা ওখান থেকে হাঁটতে হাঁটতে অনেক পথ পাড়ি দিয়ে একটা নতুন জায়গায় চলে আসে। ক্রিস্টোফ তখন অ্যানাকে বলে, চলো আমার বন্ধুদের সাথে তোমাকে পরিচয় করিয়ে দেই। তারপর সে তাকে কয়েকটা পাথরের সাথে পরিচয় করিয়ে দেয়। কিন্তু ওলাফ বলে, নিশ্চয়ই ক্রিস্টোফ পাগল হয়ে গেছে। যখন ওখান থেকে অ্যানা চলে যাচ্ছিল, আর ঠিক তখনই ওখানে সমস্ত পাথরগুলো আবার জীবিত হয়ে যায়। অ্যানা তখন এই ট্রলগুলোকে দেখেই চিনে ফেলে। তারাও অ্যানাকে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। তারা তখন সবাই ওখানে নেচে গিয়ে মজা করছিল। কিন্তু কিছুক্ষণ পরেই অ্যানা অসুস্থ হয়ে যায়। তখন ওখানে একজন ট্রল এসে বলে, তোমার বোন যে বরফ তোমার দিকে ছুঁড়ে মেরেছিল, ওটা তোমার হার্টে লেগেছে। যদি সেটা ঠিক করা না হয় তাহলে তুমি খুব শীঘ্রই মারা যাবে। তখন ক্রিস্টোফ ট্রলকে বলে, আপনি তো এই জাদু ঠিক করতে পারেন, তাই না? কিন্তু ট্রলটি বলে, যদি এটা মাথায় লাগতো তাহলে হয়তো আমি এটা ঠিক করে দিতে পারতাম, কিন্তু এটা অ্যানার হৃদয়ে লেগেছে। শুধুমাত্র সত্যিকারের ভালোবাসাই তার হার্ট থেকে এই বরফ গলাতে পারবে। তখন একটু একটু করে অ্যানা আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছিল। ক্রিস্টোফ বলে, অ্যানাকে বাঁচাতে হলে খুব দ্রুত আমাদেরকে রাজ্যে ফিরে যেতে হবে, কেননা ওখানে অ্যানার সত্যিকারের ভালোবাসা হান্স রয়েছে। তাই সে তখন অ্যানাকে নিয়ে এরেন্ডল রাজ্যের উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে হান্স তার সমস্ত মানুষজন নিয়ে সেই বরফের পর্বতের কাছে চলে আসে। ওখানে থাকা দৈত্যটি তাদেরকে বাধা দেয়, কিন্তু তারা তারপরেও এলসার মহলের ভিতরে ঢুকে পড়ে। ডিউকের পাঠানো দুজন মানুষ বারবার এলসাকে মেরে ফেলার জন্য আক্রমণ করতে থাকে, কিন্তু সে অনেক কষ্টে নিজেকে বাঁচিয়ে নেয়। কিছুক্ষণ পরে রাজকুমার হান্সও মহলের ভেতরে প্রবেশ করে, আর তখন ডিউকের একজন লোক এলসাকে গুলি করতে গেলে হান্স তাকে বাঁচিয়ে নেয়। কিন্তু বরফের আঘাতে এলসা তখন জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরলে সে দেখতে পায় যে হান্স তাকে একটা জায়গায় শিকল দিয়ে বেঁধে বন্দি করে রেখেছে। সে তখন এলসাকে
বলে, তুমি এই রাজ্যের সবকিছু আবার ঠিক করে দাও, তাহলেই তোমাকে আমরা ছেড়ে দেব। কিন্তু এলসা বলে, দেখো এটা আমি আমার ইচ্ছা মতো করতে পারি না। যাই হোক, এদিকে ক্রিস্টফ অনেক কষ্ট করে এনাকে তার রাজ্যে ফিরিয়ে নিয়ে আসে, কিন্তু রাজ্যের মানুষজন তাকে আর রাজপ্রাসাদের ভেতরে প্রবেশ করতে দেয় না। বেচারা তখন মন খারাপ করে ওখান থেকে চলে যায়। এনাকে এভাবে দেখে হান্স অনেক বেশি কষ্ট পায়। এনা তখন তার অসুস্থতার কথা হান্সকে খুলে বলে। সে হান্সকে বলে, সত্যিকারের ভালোবেসে কেউ যদি আমাকে চুমু খায় তাহলেই আমি সুস্থ হয়ে যাব। সে মনে করে হয়তো হান্স তাকে চুমু খেলে সে ভালো হয়ে যাবে। তখন হান্স বলে, আরে বোকা মেয়ে, তুমি কিভাবে মনে করলে আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি? হ্যাঁ, আমি তো তোমাদের এই রাজ্যের রাজা হতে চেয়েছি, কিন্তু তুমি এত বেশি বোকা ছিলে, তুমি আমার প্রেমে একদম মজে গিয়েছিলে। তবে আমি তোমার বোনকে আটকে রেখেছি, যখন এখানকার আবহাওয়া ঠিক হয়ে যাবে তখনই আমি ওকে মেরে এখানকার রাজা হয়ে যাব। এ কথা শুনে এনা অনেক বেশি কষ্ট পায়। হান্স তখন তাকে একটা রুমের ভেতর আটকে বাইরে চলে যায়। এনা এত শীতের কারণে আস্তে আস্তে করে ওখানে অনেক বেশি অসুস্থ হয়ে যেতে থাকে। তখন হান্স গিয়ে রাজদরবারে সবাইকে বলে, রাজকুমারী এনা মারা গিয়েছে, তার আপন বোন এলসা তাকে মেরে ফেলেছে। তখন তারা সবাই মনে করে নিশ্চয়ই এলসা একজন ডাইনি। তারা সবাই রাজকুমার হান্সকে তাদের রাজ্যের দায়িত্ব দেয়। হান্স তখন বলে, সবার আগে আমাদের উচিত এলসাকে মেরে ফেলা। ওদিকে এলসা কোনো মতে ওখান থেকে পালিয়ে যায়, যার ফলে তখনই সারা রাজ্য জুড়ে সমস্ত কিছু বরফে পরিণত হতে শুরু করে। এটা দেখে রাজ্যের সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। ক্রিস্টফ মন খারাপ করে চলে যাচ্ছিল, কিন্তু ইসভেন তাকে আবার ওই রাজ্যের দিকে নিয়ে যায়। সে তখন এনাকে বাঁচানোর জন্য দৌড়াতে থাকে। তবে কিছুক্ষণের মধ্যেই সমস্ত রাজ্য একদম বরফে ঢেকে যায়। আর ওদিকে এনা তো একটা ঘরের ভেতরে বন্দী ছিল, তাই সে তখন আর বের হতে পারছিল না। তবে কপাল ভালো, ওলাফ নামের সেই স্নোম্যানটি গিয়ে তাকে ওখান থেকে কোনো মতে বাঁচিয়ে আনে। আর এদিকে হান্স এলসাকে খুঁজে পায়। এলসা তখন হান্সকে বলে, তুমি আমার বোনের খেয়াল রেখো। তখন হান্স বলে, আপনার কারণেই আপনার বোন এখন মরতে বসেছে, কেননা আপনি ওকে যে আঘাত করেছেন তার ফলে ও একটু একটু করে মারা যাবে। এই কথা শুনে এলসা কান্না করতে থাকে। আর এই সুযোগে হান্স একটা তরবারি বের করে এলসাকে মেরে ফেলতে চায়। আর ঠিক তখনই এনা দৌড়ে এসে তার বোনকে ওখান থেকে বাঁচিয়ে নেয় আর নিজে একটা বরফের মূর্তিতে পরিণত হয়। এটা দেখে এলসা তার বোনের মূর্তি ধরে অনেক কান্না করতে থাকে। আর কিছুক্ষণ পরে আস্তে আস্তে এনা মূর্তি থেকে আবার স্বাভাবিক মানুষ হয়ে যায়। তখন এলসা এনাকে বলে, তুমি কেন আমার জন্য তোমার জীবন উৎসর্গ করেছিলে? এনা তখন বলে, আপু আমি তোমাকে অনেক ভালোবাসি। তখন এলসা বুঝতে পারে একমাত্র সত্যিকারের ভালোবাসাই সব বরফ গলিয়ে দিতে পারে। তারপর সে তার ভালোবাসার ম্যাজিক দিয়ে অ্যারেন্ডল রাজ্যে সব কিছু ঠিক করে দেয়। তাদের রাজ্যে আবারও শান্তি চলে আসে। আর প্রতারক হান্সকে তারা একটা জেলে পুরে দেয়। এনা তখন ক্রিস্টফকে নতুন একটা গাড়ি উপহার দেয়। ক্রিস্টফ এটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আর তারা দুজন দুজনকে ভালোবেসে ফেলে। এখন অ্যারেন্ডল রাজ্যে সবাই এলসাকে তাদের রানী হিসেবে মেনে নেয়। ঠিক এমনই একটা জাদুকরী পরিবারে ছোট্ট একটা মেয়ে ছিল। তাদের পরিবারের সবার ম্যাজিক্যাল পাওয়ার থাকলেও ওই মেয়েটির কোনো জাদুশক্তি ছিল না, তাই সবাই তাকে অপয়া মনে করত। কিন্তু একদিন এই মেয়েটি একটা আলাদা জাদুশক্তি পেয়ে যায়। এই অসাধারণ গল্পটি দেখতে চাইলে স্ক্রিনে থাকা আমাদের এই ভিডিওটি দেখুন। ততক্ষণে সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।